শুধুমাত্র রাজনীতি করতে গিয়ে আমরা কি আমাদের দেশের কথা ভুলে যাচ্ছি, নাকি শুধুমাত্র বিরোধিতা করতে হবে বলেই বিরোধিতা করতে গিয়ে আমাদের দেশকে আন্তর্জাতিক স্তরে সকলের সামনে প্রতিনিয়ত ছোট করার অধিকার রাজনীতিবিদদের আমাদের এই সংবিধান দিয়েছে? শুধুমাত্র রাজনীতি করতে হবে বলেই কি আমাদের বিচার বুদ্ধি তথ্য বিশ্লেষণ সমস্ত কিছু মাথা থেকে বেরিয়ে যাচ্ছে? কালকের পর কিন্তু অনেক বেশি এই প্রশ্নটা অন্তত ভারতীয় রাজনীতিতে উঠবে, কারণ কালকে আমাদের ভারতের এক সাংসদ ভারত এবং বাংলাদেশের তুলনা করতে গিয়ে প্রতি মুহূর্তে বাংলাদেশের অগ্রগতি চোখে দেখতে পেয়েছেন। কেন এত বিতর্ক এবং কিসের জন্যই বা আজকের আমি এই ভিডিও করছি, সবকিছু বোঝার আগে একটি ছোট্ট ভিডিও ক্লিপিংস দেখুন, যেখানে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র পরিষ্কার বলেছেন বাংলাদেশ নাকি জিডিপি, স্বাস্থ্য, মানব সুরক্ষা সবকিছুতেই ভারতের থেকে এগিয়ে, ফলে বাংলাদেশিরা এই মুহূর্তে ভারতবর্ষে আসতেই চায় না। এমনকি তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে আমাদের দেশ যে কোথায় দাঁড়িয়ে আছে, কতটা পিছিয়ে আছে, স্পষ্টত সেই ইঙ্গিত করেছেন। কি বলেছেন তিনি আগে আপনারা শুনুন। Wants to live in India now? I have Kushtia on the other side and Nadia. The GDP, the health indicators, and a lot of things in Bangladesh are actually better. Please let Narendra Modi and Amit Shah get this out of his head that the whole world wants to come and live in India. শুনলেন? এবার বাংলাদেশের কিছু সংবাদপত্রে নিউজ আমি আপনাদের দেখাবো, এবং তারা যেভাবে এই কোটেশনটাকে সেলিব্রেট করছে তার জন্যই আজকের আমার এই ভিডিও। আমি তথ্য দেখাবো, বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দেবো এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশ এক্স্যাক্টলি তুলনামূলকভাবে কোথায় দাঁড়িয়ে আছে। তবে তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। আমি 17ই আগস্ট সন্ধ্যে 6টা থেকে 8টা 2 ঘন্টায় ইউটিউব রিলেটেড একটি সেমিনার কন্ডাক্ট করছি। যারা ইউটিউব চ্যানেল খুলতে চান, যারা ইউটিউব চ্যানেল খুলে গ্রো করতে চান, কিংবা যারা ইউটিউব চ্যানেল খুলেছেন মানুষ দেখেনি বলে বন্ধ করে দিয়েছেন, তাদেরকে নিয়ে আমি এই সেমিনার অর্গানাইজ করছি। কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও করে মানুষ অবধি পৌঁছানো যাবে, কিভাবে ভিডিও করে আপনারা আপনাদের ব্যবসাকে প্রমোট করতে পারেন, এবং ইউটিউব ভালোভাবে যদি আপনারা চালনা করেন কিভাবে উপার্জনের নতুন পথ খুলে যেতে পারে, আমি সবকিছুই আলোচনা করব সেই সেমিনারে। স্ক্রিনে দেওয়া রেজিস্ট্রেশন নাম্বারে যোগাযোগ করুন। 499 টাকা রেজিস্ট্রেশন ফ্রি, একবারই লাগবে সেই টাকাটি। আপনারা যোগাযোগ করুন, রেজিস্ট্রেশন করুন এবং সেমিনারটি অ্যাটেন্ড করুন। হতাশ হবেন না, কথা দিচ্ছি অনেক কিছু জানতে পারবেন 2 ঘন্টায়। যাই হোক, এবার এই প্রসঙ্গে ফিরি। কেন আমি এই ভিডিওটি বানাচ্ছি দেখুন। কালকে থেকে বাংলাদেশের সংবাদপত্র এই কথাটিকে কিভাবে প্রমোট করছে। প্রথমে একটি সংবাদপত্র পরিষ্কার লিখেই দিয়েছে বাংলাদেশ অনেক দিক থেকেই ভারতের চেয়ে এগিয়ে, কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র। যদিও কংগ্রেস নেত্রী নয়, উনি তৃণমূল কংগ্রেস নেত্রী। আরো একটি হেডিং এ পরিষ্কার বলা হয়েছে বাংলাদেশের জিডিপি ভারতের থেকে ভালো, কেন বাংলাদেশিরা ভারতে আসবে। অর্থাৎ এই সংবাদপত্রের দাবি যেহেতু মহুয়া মৈত্র বলে দিয়েছেন, ফলে বাংলাদেশিরা সত্যি ভারতে আসছে না। কালবেলা সংবাদপত্র আপনারা জানেন বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠিত সংবাদপত্র, তারাও বলেছে বাংলাদেশের অবস্থা ভারতের চেয়ে ভালো, তারা কেন ভারতে আসবে। পাশাপাশি যমুনা টেলিভিশন, তারা তো সুন্দর একটা ছবি গ্রাফিক্স করে রীতিমতো মহুয়া মৈত্রর কথাটিকে পোট্রেও করে দিয়েছে। এবার সমস্যাটা কি বলুন তো? সমস্যা হলো মহুয়া মৈত্র যে কথাগুলো বলেছেন, আমি জানি না কোন বেসিসে বলেছেন, কিন্তু সত্যি কি বাংলাদেশের জিডিপি ভারতের থেকে এগিয়ে আছে? মহুয়া মৈত্রকে আজকে আমি স্পষ্টত ওয়ার্ল্ড ব্যাংকের একটি ডাটা দেখাতে চাই। আতিপাতি কোনো অর্গানাইজেশনের ডাটা নয়, ওয়ার্ল্ড ব্যাংকের একটি ডাটা। 2024-এর ডাটা, 2025-এরটা এখনো প্রকাশ পায়নি, এবং 2025টা যদি প্রকাশ পায় আপনারা জানেন ভারতবর্ষে বিশ্বে 4র্থ ইকোনমিক্যাল কান্ট্রিতে গিয়ে পৌঁছেছে এবং আরো বেটার জায়গায় গেছে। 2024-এ ওয়ার্ল্ড ব্যাংক বলছে ভারতের জিডিপি 3,912 বিলিয়ন, অর্থাৎ 4 ট্রিলিয়ন জিডিপিতে আমরা পৌঁছে গেছি, যেখানে বাংলাদেশ এই মুহূর্তে $450 বিলিয়ন জিডিপিতে দাঁড়িয়ে আছে। এবার আপনি বলুন, একটি দেশের জিডিপি অন্য দেশের থেকে 10 গুণ কম, অথচ আমাদের দেশেরই এক রাজনীতিবিদের মনে হয়েছে বাংলাদেশ নাকি জিডিপিতে অনেকটা এগিয়ে।
এবার আপনি পার ক্যাপিটা ইনকামের কথা বলতে পারেন ভারতবর্ষের এত বড় জনসংখ্যা, তাই জিডিপি বেশি। বাংলাদেশের নিশ্চয়ই পার ক্যাপিটা ইনকাম ভারতের থেকে বেশি হবে, কিন্তু পার ক্যাপিটা ইনকামের ওয়ার্ল্ড ব্যাংকে তথ্য বলছে সেখানেও ভারত কিন্তু অনেকটা এগিয়ে, যেখানে ভারতের পার ক্যাপিটা ইনকাম 2696.7, সেখানে বাংলাদেশ 2500। অর্থাৎ ছোট রাষ্ট্র হওয়ার জন্য বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম কিন্তু অনেকটা এগিয়ে যাওয়া উচিত ছিল, যেখানেও তারা ভারতের থেকে পিছিয়ে। শুধু পার ক্যাপিটা ইনকাম নয়, আপনি যদি দুই দেশের মুদ্রাস্ফীতি দেখেন, দেখবেন বাংলাদেশ কিন্তু ভারতকে ছাড়িয়ে অনেকটা দূরে গিয়ে গেছে। ওয়ার্ল্ড ব্যাংকের ডাটা বলছে বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার এই মুহূর্তে 10.5, সেখানে ভারতের মুদ্রাস্ফীতি 5। শুধু তাই নয়, অ্যানুয়াল গ্রোথ ভারতবর্ষের 6.5, সেখানে বাংলাদেশের 4.2। আনএমপ্লয়মেন্ট রেট ভারতবর্ষের 4.2, সেখানেও কিন্তু বাংলাদেশ প্রায় 5-এর কাছাকাছি। অর্থাৎ প্রত্যেকটি পদক্ষেপে আপনারা যদি তুলনামূলক বিচার বিশ্লেষণ করেন, দেখবেন বাংলাদেশ ভারতের থেকে লক্ষ যোজন পিছিয়ে আছে। অথচ মহুয়া মিত্র খুঁজে পেয়েছেন বাংলাদেশ নাকি জিডিপি, অর্থনৈতিক পরিকাঠামোয় ভারতের থেকে অনেকটা এগিয়ে। পাশাপাশি তিনি প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী এবং অমিত শাহকে, সত্যি কি বাংলাদেশিরা এদেশে আসতে চায়? দেখুন তথ্য কি বলছে একটু আপনাদের বলে রাখি। এবছর মিনিস্ট্রি অফ স্টেটের প্রতিমন্ত্রী নিত্যানন্দ সংসদ কক্ষে দাঁড়িয়ে একটি ডাটা পেশ করেন। সেখানে তিনি বলেন শেষ 1 বছরে 2500-এর বেশি বাংলাদেশি অফিসিয়ালি ভারতবর্ষ আসতে চেয়েছেন। তার মধ্যে ডিসেম্বরে 253 জন, নভেম্বরে 310 জন, অক্টোবরে 331 জন এবং সেপ্টেম্বরে 3000 জন বাংলাদেশি ভারতবর্ষে ঢুকেছেন। এই তথ্য কিন্তু অফিসিয়াল তথ্য, এবং সংসদে দাঁড়িয়ে আমাদের দেশের মন্ত্রী প্রতিমন্ত্রী কিন্তু এই কথা আন্তর্জাতিক স্তরকে জানিয়েছেন। পাশাপাশি আরো সংবাদপত্রের প্রতিবেদন যদি দেখেন, দেখবেন 2024-এ এই অনুপ্রবেশকারী ইস্যু সব থেকে মারাত্মক জায়গায় চলে গেছিল, যখন 3473 জন এপার থেকে ওপার, ওপার থেকে এপারের একটা ঘটনা কিন্তু ঘটেছিল, যা বিএসএফ এর ডাটা বলছে। পাশাপাশি 2025 সালে তথ্য যদি দেখেন, দেখবেন এই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 4908 জন। অর্থাৎ অনুপ্রবেশকারীর সংখ্যা প্রতিনিয়ত বাড়তে শুরু করেছে, অন্তত বিএসএফ এর ডাটা একথা আমাদের সামনে পেশ করছে। এবার আপনি বিএসএফ এর ডাটা নাই মানতে পারেন, কিন্তু আপনি হঠাৎ করে বলে দেবেন সব বাংলাদেশি ভারতে আসতে চাইছেন, এ দাবি ঠিক নয়। আমি সত্যিই জানি না এই স্টেটমেন্টের ভিত্তিটা কি। বাংলাদেশের মিডিয়া রীতিমতো উল্লাস প্রকাশ করছেন, মোহাম্মদ ইউনূসের সমর্থকরা রীতিমতো এ খবর প্রচার করছেন। আলটিমেটলি এ যে একদমই ভিত্তিহীন একটি কথাবার্তা এবং দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন আমাদের সাংসদ, সে কথা বলার আর অপেক্ষা রাখে না। 19শে সেপ্টেম্বর 2024 একটি খবর প্রকাশিত হয়, সেখানে বলা হয় দক্ষিণ এশিয়ায় মুদ্রাস্ফীতিতে সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে বাংলাদেশ। পাকিস্তান শ্রীলঙ্কাকে ছাপিয়ে গেছে বাংলাদেশ, এবং সেপ্টেম্বর থেকে আজকে জুলাই অবস্থা কিন্তু এক বিন্দু পরিবর্তন হয়নি। ব্যাংকে টাকা নেই, বিদেশি মুদ্রা আসছে না, বিদেশি বিনিয়োগ নেই, চাকরি নেই, কর্মসংস্থানের নতুন দিশা মোহাম্মদ ইউনূস সরকার দেখাতে পারেনি। সব মিলিয়ে একটা সরকার সম্পূর্ণভাবে বাংলাদেশকে অন্ধকারের অতল গহ্বরে ডুবিয়ে দিয়েছেন। অথচ আমাদের দেশের এক সাংসদ খুঁজে পেয়েছেন যে বাংলাদেশ নাকি ভারতের থেকে এগিয়ে গেছে। আমি সত্যিই জানি না এই কথাবার্তাগুলোর ভিত্তি কি। সামাজিক সুরক্ষা, মানব সুরক্ষা ইত্যাদি অনেক বিষয়ে দেখলাম উনি কথাবার্তা বলেছেন। আমি ছোট্ট একটা পরিসংখ্যান আপনাদের দিচ্ছি। দা হিন্দু বলছে বাংলাদেশে সে 6 মাস 258টি সংখ্যালঘুর উপর অত্যাচারের ঘটনা সামনে এসছে, যার মধ্যে 20% রেপ, 59 অ্যাটাকস এবং বিভিন্ন জায়গায় ধর্মীয় কারণকে সামনে রেখে ঘরবাড়ি ছাড়ার মতো ঘটনাও কিন্তু সামনে এসছে। 4 আগস্ট 2024, এই 4 আগস্টের পরে 31শে ডিসেম্বর 2024, অর্থাৎ এই যদি 5-6 মাসের ডাটা দেখেন, তাহলে দেখবেন 2184টি ঘটনা সামনে এসছে যেখানে বাংলাদেশে সংখ্যালঘুর উপর অত্যাচার হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 2442। তা হলো আগের বছরের 6 মাসের ডাটা, এবং এই বছরের যদি সংখ্যাগুলো জোড়েন তাহলে দেখবেন এই সংখ্যাটা প্রায় 5000-এর কাছাকাছি চলে যাচ্ছে। অর্থাৎ যে সামাজিক সুরক্ষার কথা বাংলাদেশে আমাদের দেশের সাংসদ প্রচার করতে চাইছেন তা সম্পূর্ণভাবে ভিত্তিহীন, বেসলেস
এবং মিসগাইডেড একটি ইনফরমেশন, যে তথ্যের কোনো সরকারি ডাটা অন্তত আমি খুঁজে পাইনি। যদিও উনি খুঁজে পেতে পারেন, উনি নিঃসন্দেহে সামনে নিয়ে আসবেন। এবার প্রশ্নটা হলো, আমরা রাজনীতি করতে গিয়ে কি তথ্যকে অগ্রাহ্য করব? আমরা শুধুমাত্র মোদী এবং অমিত শাহর বিরোধিতা করতে গিয়ে আমাদের দেশের মান সম্মান মাটিতে ভুলুণ্ঠিত করব? দেখুন, মোদী আর অমিত শাহ মানে দেশ নয়। আমি বলতে চাইছি, আমাদের ভারতবর্ষের যে সম্মান, তা মোদী অমিত শাহর বিরোধিতা করতে গিয়ে আমরা কি পায়ের তলায় মাটির তলায় রাখবো? আমি জানি না। উনি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বলেছে। কিছুদিন আগে মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা বাংলাদেশে হলো, সেখানে ভারতীয় চিকিৎসকরা গিয়ে বাংলাদেশের রোগীদের সেবা করলেন, এবং আপনারা শুনলে অবাক হবেন, চিকিৎসকরা একবার যায়নি, সেকেন্ড কনসালটেশনও কিন্তু ভারতের পক্ষ থেকে পাঠানো হয়েছে। এবং মোহাম্মদ ইউনূস সরকার ভারতের চিকিৎসকদের এই অবদানকে স্বীকার করেছেন এবং তারা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে ধন্যবাদ জানিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভারতের থেকে এগিয়ে গেছে, এই দাবি কিভাবে আমাদের সাংসদ করলেন আমার সত্যি বোধগম্য হচ্ছে না। ভারতীয় মিডিয়া এ বিষয়ে খুব একটা প্রচার করছে না, কিন্তু বাংলাদেশের মিডিয়া যেভাবে উল্লাস করছে মহুয়া মৈত্র এই স্টেটমেন্টে, সরি টু সে আমাকে জবাবটা দিতেই হলো। কারণ আমার কাছে দেশ আগে, রাজনীতি আগে নয়। আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক হতেই পারি, কিন্তু শুধুমাত্র রাজনীতি করতে গিয়ে আমি আমার দেশকে ছোট করতে পারবো না। আমার দেশের অনেক সমস্যা আছে, বিশ্বাস করুন। আমার দেশ সব থেকে পৃথিবীর আধুনিকতম শ্রেষ্ঠ দেশ, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু আপনি যখন বাংলাদেশের সঙ্গে তুলনা করছেন, তখন অন্তত আমার মধ্যে একটু সিম্প্যাথি, একটু বাস্তববাদিতা থাকবে, এটা অন্তত আমি আমার দেশের একজন রাজনীতিবিদের থেকে এক্সপেক্ট করি। এবং এটাই বাস্তব। যেখানে জওয়ানরা দিনের পর দিন বাংলাদেশে অনুপ্রবেশকারী আটকানোর জন্য প্রাণপণ লড়াই করছেন, ঠিক তখন আমার দেশের এক নির্বাচিত প্রতিনিধি জওয়ানদের এই যে গুরুদায়িত্ব, এটাকে অস্বীকার করে বাংলাদেশ থেকে কেউ ভারতে আসতে চাইছে না, এরকম একটা দাবিকে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, যা আমার কাছে চরম লজ্জার, চরম হতাশারও বটে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।